বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার এই ইউটিউব চ্যানেলে ইসলামিক স্বাস্থ্য কথা বিষয়ক রোগ কীভাবে আসলো, কোথা থেকে আসলো এবং এর প্রতিকার এবং চিকিৎসা শাস্ত্র কীভাবে আসলো সেই সম্পর্কে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যখন আদি মানব আসলো, হযরত আদম আলাইহিস সালাম আসার পরে 930 বছর তিনি জীবন ধারণ করেছিলেন এবং 30 বছর থাকাকালীন সময়ে মানুষের কি হতো, যদি মাথা ব্যথা হতো তাহলে মাথা ব্যথা কেন হয়েছে, কী কারণে হয়েছে এবং এর প্রতিকার বা বিভিন্ন রোগ বিষয়ে কোনো পাণ্ডুলিপি লিখিত অবস্থায় ছিল না বা থাকে নাই। এমন অবস্থায় এই যুগকে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলে বিবেচনা করতে পারি। ইতিহাসের পূর্ব যুগ, ইতিহাস হওয়ার পরে সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং ইতিহাস হওয়ার আগে যে যুগটা লিপিবদ্ধ করা হয়নি বা কোনো পাণ্ডুলিপিতে লিপিবদ্ধ নেই, সেই যুগটাকে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলে বিবেচনা করতে পারি। তা এই যুগের চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল, আমার প্রত্যেক যুগের চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল, আমরা সেটি বিষয়ে আলোচনা করব। দ্বিতীয় যে যুগটি হচ্ছে ঐতিহাসিক যুগ। এখানে আছে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা। আসলে এটি কিন্তু ভারতীয় চিকিৎসা ব্যবস্থা নয়, এখানে ভারত শব্দটার নামকরণ হয়েছে পরবর্তীতে, কিন্তু এর আদিম যেটা যুগ ছিল সেটা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র। আমি পরবর্তীতে আসবো আয়ুর্বেদিক কোথা থেকে আসলো, কেন আসলো। তারপরে চীন দেশে যে চিকিৎসা ব্যবস্থা প্রচলিত ছিল সেটা আমরা চৈনিক চিকিৎসা ব্যবস্থা বলি। আর মিশরীয় চিকিৎসা ব্যবস্থা কে কেন্দ্র করলে দেখা যায় দুইটি জিনিস, একটা হচ্ছে নীল নদ আর একটা হচ্ছে ফেরাউনের লাশ সম্পর্কে। পরবর্তীতে আমি বিশদভাবে আলোচনা করব রোমের চিকিৎসা ব্যবস্থা। এখানে গ্যালেন সাহেব আসলো। গ্যালেন সাহেব ছিল একজন প্রথম চিকিৎসাবিদ বা চিকিৎসা বিজ্ঞানী। তারপরে মুসলিম চিকিৎসা ব্যবস্থা 570 খ্রিস্টাব্দে আসলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে বৈজ্ঞানিক যুগ এই চিকিৎসা ব্যবস্থাকে ভাবতে অনেক সময় লাগছিল। এর ভিতরেতে আবার অনেক চিকিৎসা বিজ্ঞানী অনেক মতামত দিয়েছে। তো এই মতামতের উপর ভিত্তি করে অ্যানাটমি ফিজিওলজির সম্পর্কে একটা বিষয় বিশদভাবে আলোচনা করা হয়েছিল। বৈজ্ঞানিক যুগ এবং আধুনিক যুগ বলতে বর্তমানে 200 খ্রিস্টপূর্ব থেকে যে যুগটা আসতেছে সেটা হচ্ছে আধুনিক বৈজ্ঞানিক যুগ। তো দেখি চলুন ঐতিহাসিক যুগ বলতে কি বোঝায়। ঐতিহাসিক যুগ এখানে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা হলো 18 সন বলতে হুক্তি 18 সন একটা হিসাব অনুযায়ী এখানে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা। ভারতীয় চিকিৎসা ব্যবস্থা ছিল আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে। আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থাকে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা বলা হয়। সর্বপ্রথম ভারতেই আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা প্রচলিত বা প্রচলন ছিল। আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলা যায় যে আয়ুর্বেদ হচ্ছে জীবন আর বেদ হচ্ছে বিজ্ঞান। জীবনের যে বিজ্ঞান সম্পর্কিত যে কথাবার্তাগুলো যে পুস্তকে লিপিবদ্ধ করা হয়েছে সেটি হচ্ছে আয়ুর্বেদিক পুস্তক আকারে লিপিবদ্ধ পরবর্তীতে করা হয়েছে। এই আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা মূলত বর্তমানে কবিরাজি চিকিৎসা ব্যবস্থা বলে আখ্যায়িত করা হয়েছে। তাই আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা আসলো কোথা থেকে? আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা আসছে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম এর থেকে। লুকমান হাকিম আলাইহিস সালাম আপনারা সবাই জানেন, লুকমান হাকিম আলাইহিস সালাম একজন হাকিম ছিল।
পরবর্তীতে ওনাকে হাকিম বলে আখ্যায়িত করা হয়েছিল। মহান আল্লাহ তাআলা এটি করেছিলেন। এবং তিনি যখন রাস্তা দিয়ে বার হন, রাস্তা দিয়ে যান বা বাইরে চলাফেরা করেন, তখন দেখা গিয়েছিল যে সমস্ত মাখলুক, আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত কিছুই বলে দিত যে আমাকে কিভাবে কাজে লাগানো হয়, কিভাবে কাজে লাগানো যাবে মানুষের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন কাজে। এটা হযরতে লুকমান হাকিম আলাইহিস সালামের একটা বিশেষ জ্ঞান ছিল। পবিত্র কোরআনে আমরা দেখতে পারি লুকমান হাকিম বলে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো লুকমান হাকিম সম্পর্কে যদি বা এই আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি বলতে চাই, তাহলে প্রথমে লুকমান হাকিম আলাইহিস সালাম এর কিছু নির্দিষ্ট কথা বা কাজ সম্পর্কে বলতে হবে। সেগুলো হলো, নিজের দৃষ্টিকে তিনি নিম্নগামী করতেন, নিজের দৃষ্টিকে সবসময় নিচে রাখতেন, দৃষ্টিকে হেফাজত করতেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে নিজের জবানকে বন্ধ রাখতেন, বলতে চুপ রাখতেন। সবসময় বেশি চুপ থাকতে তিনি পছন্দ করেন বা করতেন, চুপ থাকা তিনি পছন্দ করতেন। আল্লাহ ওনার এইভাবে তাকদিরে রাখছে এবং পরবর্তীতে চিকিৎসা ইতিহাসে আমরা এসব কিছু নির্ণয় করতে পেরেছি। তৃতীয় নম্বর যেটা কারণ হচ্ছে তিনি হালাল রুজি অন্বেষণ করতেন। চতুর্থ নম্বর হচ্ছে যে লজ্জা স্থানকে হেফাজত করতেন। হয়তোবা লজ্জা স্থানের কারণে মানুষের অন্যান্য রোগ হয়ে থাকে। পরবর্তীতে আমরা এই জৈনিক চিকিৎসা ব্যবস্থায় লজ্জা স্থানের হেফাজত সম্পর্কে একটু কথা হবে। চতুর্থ নম্বর যেটা হচ্ছে অঙ্গীকার পূরণ করতেন। অঙ্গীকার পূরণের মাধ্যমে কি প্রকাশ পায়? অঙ্গীকার পূরণের মাধ্যমে প্রকাশ হয়তো পাওয়া যায় যে মানসিক ব্যাধিগুলো আছে সেগুলো থেকে হয়তো মুক্তির পরিত্রাণ পাওয়া যায়। তো অঙ্গীকার, কারোর সাথে যদি কোনো অঙ্গীকার দেওয়া হয়, সেই অঙ্গীকার পূরণ করতে হয়। ষষ্ঠ নম্বর যেটা হচ্ছে মেহমানের ইজ্জত করতে হয়। মানসিক রোগের মধ্যেও মেহমান যদি ইজ্জত করা না হয়, এমন এমন বিষয় বিশ্লেষণ পূর্বক দেখা গিয়েছে যে দর্শন শাস্ত্রে আমরা দেখেছি যে মেহমানের ইজ্জত বা মেহমানদারিতা কতটুকু গুরুত্বপূর্ণ। প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। 8 নম্বর হচ্ছে অনর্থক কথা বা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমরা জানি যে এই লুকমান হাকিম আলাইহিস সালামের জন্মস্থান ছিল, লুকমান হাকিমের জন্মস্থান ছিল আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশের একটি স্থানের নাম ছিল হাবশি। বানানটা হয়তো ভুলও হতে পারে। হাবশি নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি, তার পেশা ছিল কাঠমিস্ত্রি। তার পেশা ছিল কাঠমিস্ত্রি। এই কাঠমিস্ত্রি এই পেশায় তিনি জীবিকা আরম্ভ করেছিলেন এবং পরবর্তীতে তার মেধা বিকাশ ঘটা হয়েছিল। মহান আল্লাহ তাআলা এটি করেছেন এবং পরবর্তীতে তিনি সমস্ত অনেক কিছু বিষয় বিশ্লেষণা আল্লাহ তাআলা নিজে তাকে হিকমত দান করেছেন। এই হিকমত দান করার কারণে তিনি অনেক কিছু মানুষকে উপদেশ দিয়েছেন, যেই উপদেশের বিনিময়ে এখন একটা পুস্তক রচনা হয়েছে মেডিকেল সেক্টরে। একটা বড় বড় পুস্তক। কেন এই কথা তিনি বললেন, কেন দিনে ঘুমানো যাবে না, কেন রাত্রিতে ঘুমাতে হবে, কেন থুথু বা কফ সবার সামনে ফেলা যাবে না এবং নীরবে নিভৃতিতে ফেলতে হবে, সেটা সম্পর্কে অনেক বিষয় বিশ্লেষণ করা হয়েছে এবং সেই বিষয় বিশ্লেষণগুলো হচ্ছে বৈজ্ঞানিক যুগ বা আধুনিক যুগে একটা প্রকাশ ঘটিয়েছিল এই কথা বা বিশ্লেষণ কাজগুলো। তো আমরা জানি যে হযরত আদম আলাইহিস সালাম, তারপরে আসলে হযরত লুকমান আলাইহিস সালাম, এই মহামানবগুলো আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মানুষকে কিছু শেখানোর উদ্দেশ্যে, কিছু বোঝানোর উদ্দেশ্যে। এদেরকে যে পাঠানো হয়েছে কিছু গোত্রভেদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বাদ দিয়ে
সর্বপ্রথম থেকে শুরু করে যে নবী রাসূলগণ এসেছিল, এনাদের কাজ ছিল কোনো গোত্রকে আদেশ করবে যে এটা করা যাবে না, এটা করতে হবে, এটা করতে হবে, এরকম ভাবে চলতে হবে, এই গোত্র ভিত্তিক এই কাজের আদেশ করার ব্যাপারে আল্লাহ তাআলা ওনাদের একটা বই পাঠিয়েছিলেন। এবং সেই বই কেন পাঠিয়েছিলেন, এটা কাজ এইভাবে করলে কি হবে, বা এই গাছের কার্যকারিতা কি, বিভিন্ন মতামত ছিল। এবং পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে পেরেছেন। তো চলুন দেখা যাক। পরবর্তীতে চিকিৎসা ব্যবস্থা হচ্ছে চৈনিক হচ্ছে এটা হুবতি 1700 সনে চৈনিক চিকিৎসা ব্যবস্থা প্রচলন ছিল। এই চৈনিক চিকিৎসা ব্যবস্থা হচ্ছে এমন চিকিৎসা ব্যবস্থা যেখানে চীন দেশের মানুষের বা চীন দেশের যে চিকিৎসা বিজ্ঞানী এই সমস্ত প্রথা আবিষ্কার করেছেন, সেটাকে চৈনিক প্রথা বলি। সেই প্রথাটার মধ্যে এমন একটা প্রথা ছিল যে রোগ কিভাবে হয়, কেন হয়, প্রথমে ইয়াং সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। ইয়াং চৈনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে হলে ইয়াং আর ইং সম্পর্কে জানতে হবে। ইয়াং হচ্ছে যে পুরুষ যতটুকু একজন বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হয়, তার মাপকাঠির বিচার করে তার রোগের ফলাফল এবং বর্ণনা করা হয়েছিল, এই বলে বিভিন্ন পুস্তকে পাওয়া গিয়েছে। এবং ইং হচ্ছে মহিলা, একজন মহিলা তার বিপরীত লিঙ্গের প্রতি কতটুকু আকৃষ্ট হয়, তার মাপকাঠি বিচার বিশ্লেষণ করে তার রোগের উৎপত্তিকে বিশ্লেষণ করা হয়েছে, সেটা চৈনিক যুগে। এই চৈনিক যুগে আমি আরেকটা কথা বলে নিই, এখানে একটা বিষয় ছাড়া গেছে। ভারতীয় চিকিৎসা ব্যবস্থা যেখানে আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থার আরেক নাম ছিল ত্রিদোষা। ত্রিদোষা হচ্ছে বায়ু, পিত্ত আর কফ। বায়ু, পিত্ত, কফ। বায়ু পিত্ত আর কফ, এই তিনটা জিনিসের তারতম্যের কারণে বা এই তিনটা জিনিস সম্পূর্ণরূপে না থাকায় বা বিলুপ্ত হওয়ার কারণে মানুষের যে সমস্ত রোগ হয়, সেই সমস্ত রোগের কথা আয়ুর্বেদিক শাস্ত্রে লিপিবদ্ধ করা হয়েছে এই বায়ু, পিত্ত এবং কফ সম্পর্কে। তা আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা আমরা যদি দেখি, লুকমান হাকিম যদি আল্লাহ তাআলা তাকে প্রেরণ না করতেন, তাহলে আমরা আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা পাইতাম না। চিকিৎসা ব্যবস্থা বলতে কি, সমস্ত ব্যাধি এমন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিযুক্ত, সেটা হচ্ছে যে গাছ, উদ্ভিজ্জ উপাদান, প্রাণীজ উপাদান, খনিজ উপাদান এবং রোগজ উপাদান। এই উপাদান সম্পর্কে এলোপ্যাথি ধরা যাক, আয়ুর্বেদিক ধরা যাক, যে কোনো প্যাথি ধরা যাক না কেন, এই 3টি বা 4টি বিষয়ের উপর নির্ভর করে ওষুধ তৈরি করা হয়। তা আয়ুর্বেদিক শাস্ত্রে বায়ু, পিত্ত, কফ এই 3টি রোগের প্রধান উপাদান বলে আখ্যায়িত করা হয়। এবং এখানে বলে নেই, হোমিওপ্যাথিতে সোরা, সিফিলিস, সাইকোসিস এবং টিউবারকুলার এই 4টি মায়াজনকে নির্দেশ করে রোগের উৎপত্তি, কারণ এবং অন্যান্য অনেক কিছু প্রকাশ ঘটে। তো যেখানে কথা বলছিলাম চৈনিক চিকিৎসা ব্যবস্থা, যেখানে চীন দেশে সর্বপ্রথম এই চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে। এখানকার মূল প্রথা ছিল ইয়াং আর ইং, যেখানে একজন পুরুষ কতটুকু তার বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট, সেই মাপ অনুযায়ী, সেই নির্দিষ্ট একটা দুর্বলতা অনুযায়ী শরীরের রোগ নির্ণয় করা সম্ভব ছিল। ইয়াং হচ্ছে যে একটা মহিলা কতটুকু তার পুরুষের প্রতি দুর্বল বা আকৃষ্ট,
তার মাপকাঠি বিচার করে সে তার রোগের উৎপত্তির কারণ ধরা গিয়েছিল। ইয়াং আর ইং। তারপরে তেনারও বন ঔষধি বা প্রাকৃতিক উপায়ে রোগ সারার চিন্তা ভাবনা করেছিল বা রোগ সারাতে আগ্রহী ছিল। এবং পরবর্তীতে আসলো তাদের প্রথা অনুযায়ী কি থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, খাদ্য পরিবর্তন এর নিয়মাবলী মেনে চলতে হবে। 3 নম্বর হচ্ছে পানীয় জাতীয় খাদ্যের প্রতি বিশেষ নজরদারিতা রাখতে হবে। তারপরে শীত আর তাপ, এই 5টি জিনিসের প্রতি ওনারা খুব খেয়াল রাখতেন এই চৈনিক চিকিৎসা ব্যবস্থার প্রতি। তারপরে মিশরীয় চিকিৎসা ব্যবস্থা। এই মিশরীয় চিকিৎসা ব্যবস্থায় কি হলো, এই যুগীয় যে প্রথাগুলো ছিল, যে বিজ্ঞানীগুলো আসছে 1700 সন আর এখানে 2412 সন পর্যন্ত যে বিজ্ঞানীগুলো আসছে, এই বিজ্ঞানীগুলো কি করলো, লুকমান হাকিমের প্রথা বা এই কাজ অনুযায়ী, যে লুকমান হাকিম এনার মৃত্যুর পর যে পাণ্ডুলিপিগুলো রেখে দিয়েছেন, সেই পাণ্ডুলিপিগুলো সম্পূর্ণরূপে বিচার বিশ্লেষণ করে ওনারা পাইল 700টি ওষুধ সম্পর্কে এবং 800 রোগ সম্পর্কে বিশদভাবে একটা আয়ত্তে আনতে পারলেন এবং আয়ত্ত করলেন এই মিশরীয় চিকিৎসা ব্যবস্থায়। তো এই মিশরীয় এবং চৈনিক চিকিৎসা ব্যবস্থার মাঝখানে এখানে আসলো চিকিৎসা ব্যবস্থার কলাকৌশল বা চিকিৎসা ব্যবস্থার ইতিহাস সম্পর্কে যদি জানতে যাই বা মেডিকেল সেক্টর ফিজিওলজি অ্যানাটমি যদি জানতে যাই, তাহলে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফেরাউন। এই ফেরাউন হচ্ছে চৈনিক চিকিৎসা ব্যবস্থা, মিশরীয় চিকিৎসা ব্যবস্থার মাঝখানে এনার জন্ম হয়েছে। এবং জন্ম হওয়ার পর এনাকে, আপনারা সবাই জানেন রসায়ন শাস্ত্র সম্পর্কে কেন মানুষের ধারণা বা চিন্তা, এনাকে যে নীল নদে সংরক্ষণ করে রাখা হয়েছে বা মিশরীয় চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে মিশরীয় চিকিৎসা ব্যবস্থার নামকরণ হয়েছে এই ফেরাউনকে নিয়ে। এই ফেরাউনকে যখন নীল নদে ডুবে গিয়েছিলেন তিনি, নীল নদে হযরত মুসা আলাইহিস সালামের সময়, মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার পরে, এটা একটা বড় ইতিহাস, আমি এই শর্টকাট ভিডিওতে বলতে পারতেছি না। তো মিশরীয় সভ্যতায় ফেরাউন যে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছিলেন, এই মৃত্যুবরণ করার পরে তার লাশকে সংরক্ষণ করা রাখা হয়েছে, সেটাকে আমরা মমি বলি। তাই মমি আজও পর্যন্ত আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছেন। এবং এই ফেরাউন মৃত্যুবরণ করার পর মানুষের আগ্রহ হলো তার মমিকে পুনরুদ্ধার করা হলো। মমিকে পুনরুদ্ধার করার পরে মানুষেরা জানলো যে কেন সংরক্ষণ করা আছে এতদিন থেকে, কেন পচেনি এই লাশটা, এর পিছনে কারণ কি, এর পিছনে কারণটি জানলো। সেই জানার আগ্রহ থেকে মানুষের রসায়ন শাস্ত্রের উপর একটা বিশেষ জ্ঞান বা বিশেষ অনুসন্ধান কাজ করতে শুরু করলো। তখন থেকে মানুষ রসায়ন বিদ্যার উপর পারদর্শী হলো। এবং এই রসায়ন ব্যবস্থার উপর পারদর্শী হওয়ার পরে গেলেন সর্বপ্রথম একজন চিকিৎসা বিজ্ঞানী ছিল, যে কিনা 100 থেকে 200 খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত জীবিত ছিলেন। এবং জীবিত থাকাকালীন সময়ে তিনি বিচার বিশ্লেষণ করলেন যে রোগ উৎপাদক কারণ এবং রোগ ধর্মীয় কারণ এবং পরিবেশগত কারণ, এই 3টি কারণে মানুষের রোগ সৃষ্টি হয়। গেলেন এই প্রকাশ করলেন। তো এই প্রকাশের পিছনে কারণ হচ্ছে যে প্রত্যেক নবীর বা প্রত্যেক রাসূলের জন্য যে একটা গোত্রীয় একটা কিতাব দেওয়া হয়, মহান আল্লাহ তাআলা নাকি প্রেরণ করেন এবং মানুষকে সেই গোত্র বা সেই জাতিকে সম্পূর্ণভাবে গাইডলাইন দেওয়ার জন্য। সেই গাইডলাইনের প্রেক্ষিতে আজকে গেলেন যিনি একজন চিকিৎসা বিজ্ঞানী, তিনি আবিষ্কার করলেন রোগ
ধর্মীয় কারণ, রোগ উৎপাদক কারণ এবং পরিবেশগত প্রভাবের কারণে মানুষের ব্যাধি হয়ে থাকে। তো সর্বপ্রথম গ্যালেন আসার পরে এটি তিনি প্রকাশ করলেন, এবং গ্যালেনের পরে যেসব বিজ্ঞানীগুলো আসলেন, গ্যালেনের পরে আসলেন এরিস্টটল আসছে 322 থেকে 385 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। আর তার জীবদ্দশায় মানুষের চিকিৎসা ব্যবস্থা এবং রোগ উৎপাদক কারণসমূহ বিশ্লেষণ করেছেন, আমরা পরবর্তীতে লাইনগুলোতে দেখব। তারপরে যার কথা না বললে নাই, হিপোক্রেটাস, তিনি আসলো 357 খ্রিস্টাব্দ থেকে 460 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত থাকলো। তারপরে প্লাটো আসলো, প্লাটো 427 খ্রিস্টাব্দ থেকে 437 খ্রিস্টাব্দ পর্যন্ত আসলো। আমি বিষয়গুলো দেখে বলতেছি কারণ ভুল হতে পারে। তারপরে আসলে ইবনে সিনা, যার কথা না বললে নয়, মুসলিম ঐতিহাসিক বিজ্ঞানী, যিনি মুসলিম চিকিৎসক, ঐতিহাসিক বিজ্ঞানী, মুসলিম চিকিৎসক। মুসলিম চিকিৎসক বিজ্ঞানী হচ্ছেন ইবনে সিনা। তার পূর্ণ নাম আছে, আমি পরবর্তীতে ভিডিওতে এই সম্পর্কে পরবর্তীতে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তিনি 980 থেকে 1037 পর্যন্ত জীবিত ছিলেন, এবং তার জীবদ্দশায় চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক বিস্তৃতি হয়েছে এবং ব্যাপকভাবে সম্প্রসারণ পেয়েছে। চিকিৎসা কি, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে মানুষ জানতে পেরেছেন। এবার আসি, যার কথা না বললে নয়, অ্যান্টোমেসমার 1754 থেকে 1718 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে একটা কথা বলে নেই, এই 1754 থেকে 1815 পর্যন্ত এখানে আসলো হ্যানিম্যান। এর ভিতরে আসছে 1755 খ্রিস্টাব্দে হ্যানিম্যান আসলো। হ্যানিম্যান আসার পরে 1834 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছে। তা হ্যানিম্যান এর চিকিৎসা ধারা কেমন ছিল, এটা এই ভিডিওগুলো আমি পরবর্তীতে দিব। হ্যানিম্যান কি এবং কেন আসলো, তার কলাকৌশল, চিকিৎসার রোগ উৎপত্তি কারণ বিশ্লেষণ করলো, এবং কেন হ্যানিম্যান চিকিৎসা শাস্ত্রে আসে তার কারণ আমি বলতেছি। তার আগে বিখ্যাত বিজ্ঞানী ছিল গ্যালেনের পরে হিপোক্রেটাসের যে পাণ্ডুলিপিগুলো তিনি লিপিবদ্ধ করেছেন তার জীবদ্দশায়, তারপরে মৃত্যুর পরে সেই পাণ্ডুলিপিগুলো বিভিন্ন ভাষায় রূপান্তর করার কাজ পেয়েছেন হ্যানিম্যান একজন অনুবাদক। তার আগে উনি খুব একটা দারিদ্র ফ্যামিলিতে ছিল, এবং পরবর্তীতে লেখাপড়া করার কারণে তার জীবনের ইতিহাস আরো অনেক আছে। তার পরবর্তীতে তিনি অনুবাদক হিসাবে কাজ করেন, এবং অনুবাদক হিসাবে কাজ করাতে হিপোক্রেটাসের যে বইগুলো ছিল সেই বইগুলো অনুবাদ করেন বিভিন্ন ভাষায়, এবং এই বিভিন্ন ভাষায় অনুবাদ করার কারণে তিনি একটি জিনিস লক্ষ্য করলেন, সেটি হচ্ছে যে রোগ সৃষ্টিকারী যে উপাদান দায়ী সেটি রোগ ধ্বংসকারী উপাদান হতে পারে। রোগ সৃষ্টিকারী যে উপাদানটি দায়ী, মনে রাখবেন যে রোগ সৃষ্টিকারী যে উপাদানটি দায়ী, রোগ ধ্বংসকারী সেই উপাদানটি দিয়ে হতে পারে। এই কথা প্রেক্ষিতে হিপোক্রেটাস লিখছেন সিনকোনা নামক গাছের কথা। এই সিনকোনা নামক গাছের কথা উল্লেখ করছেন। এই সিনকোনা নামক গাছের কি হয়, টাইফয়েড। এই সিনকোনার রস থেকে টাইফয়েড নির্মূল হয়। আবার সেই বইতে লেখা ছিল সিনকোনা, কোনো সুস্থ শরীরে যদি সিনকোনার রস কেউ পান করে বা সিনকোনা গাছের
বাকলের রস কেউ যদি পান করে তাহলে তার নিচে টাইফয়েড হবে। এই কথা প্রমাণ করতে গিয়ে তিনি দেখলেন হ্যানিম্যান তার শরীরে জ্বর আসলো। এটা 1881 বা 1855 খ্রিস্টাব্দের অনেক পরে এটা আসছে। তা যাই হোক, এই রোমক চিকিৎসা ব্যবস্থা এমন ছিল, রোমক চিকিৎসা ব্যবস্থায় গ্যালেন ছিল সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানী। আর মুসলিম সংস্কৃতি বা মুসলিম চিকিৎসা ব্যবস্থা কি, সেই হুপ্তি 4574 সনে 570 খ্রিস্টাব্দ হবে। পরবর্তীতে এটা জানা গেছে, আমি বাইর করেছি 570 খ্রিস্টাব্দ হবে। এই 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং যে সমস্ত নবী আসছিলেন তাদের যে কিতাব বা বইগুলো ছিল সেই বইগুলো উপর ভিত্তি করে সম্পূর্ণ একটি পূর্ণাঙ্গ, এই 104 খানা কিতাবের পরে একটি পূর্ণাঙ্গ কিতাব নাজিল করেছেন মহান রব্বুল আলামিন। সেই কিতাবটা হলো পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন লিপিবদ্ধ করার কারণে অনেক কাহিনী আছে, কিভাবে আয়াতটি নাজিল হলো এবং কিভাবে মানুষ লিপিবদ্ধ করলো এবং পরবর্তীতে এখন আমরা কিভাবে কি কিতাব পড়তেছি, সেটাই কিন্তু লিপিবদ্ধ করে সংস্করণ করে খুব সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। এই 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে একটা কিতাব নিয়ে সেটি যে হারাম কাজগুলো হারাম বলে বিবেচনা করা হয়েছে এবং যে হালাল কাজগুলোকে হালাল বলে বিবেচনা করা হয়েছে, সেইগুলোর প্রেক্ষিতে মানুষের রোগ উৎপাদক কারণগুলো লুকিয়ে ছিল এবং লুকিয়ে আছে। এই মুসলিম চিকিৎসা ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয়ের উপর বিশেষভাবে নজরদারিতা করে চিকিৎসা ব্যবস্থা প্রচলিত ছিল। যেমন কাটা গেলে বা রক্তক্ষরণ হলে সর্বপ্রথম ছাই বা কয়লা দিয়ে সেটাকে প্রতিহত করতে হয়। সেই ছাই এবং কয়লা, আমরা জানি কয়লাতে কি থাকে, কার্বন থাকে। কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। এই কার্বন থেকে তৈরি কার্বোভেজিটেবলিস নামে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, সেই কার্বোভেজ ওষুধটি কার্বন থেকে তৈরি। তা কাটা গেলে রক্তক্ষরণ হলে আমরা মুসলিম সংস্কৃতি অনুযায়ী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথাটা চালু করছিলেন সেটা হচ্ছে যে কার্বন দিয়ে রক্তক্ষরণ বন্ধ হয়। তারপরে বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু ব্যবহার করতে হয়। তারপরে শুকরের মাংস খাওয়া, সেখান থেকে হালাল, এটা পবিত্র কোরআনে আছে। শুকরের মাংস খাওয়া হারাম, মদ খাওয়া হারাম পরবর্তীতে করা হয়েছে। কারণ মাতাল অবস্থায় যখন থাকে তখন মানসিক একটা উন্মাদনা কাজ করে, সেটির ফলে মানসিক রোগের কারণ উৎপত্তি থাকতে পারে। এই কারণে মদকে হারাম বলে বিবেচিত করা হয়েছে। মধু দিয়ে অনেক রোগ নিরাময় বা আরোগ্য করা হতো। এই মধুকে চিকিৎসা শাস্ত্রের সর্বপ্রথমে রেখেছিলেন এবং এই চিকিৎসা ব্যবস্থা এখনো আছে। সেই মধু কোথা থেকে সংরক্ষণ হয়, কোথা থেকে কিভাবে একটা মৌমাছি মধুটা সংরক্ষণ করে এবং মানুষ কিভাবে সংরক্ষিত হয়, পরবর্তীতে আমরা মধু সম্পর্কে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। তো মুসলিম চিকিৎসা ব্যবস্থা এরকম ছিল। সঙ্গরোধে মানসিক অনেক রোগের আরোগ্য হয় মানুষ। এই সঙ্গরোধের প্রথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছে পবিত্র কোরআন থেকে। তা সঙ্গরোধের কারণে অনেক কিছু মানুষের হতে পারে। আর একটা কথা যেটি না বললেই নয়, সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিঙ্গা লাগানো, বর্তমানে যেটা কাপিং পদ্ধতি বা রক্তচোষক, এই কাপিং পদ্ধতির মাধ্যমে মানুষের চিকিৎসা দানে আরোগ্য হয়ে আসছিলেন। এই যুগটা হচ্ছে আদি যুগে ছিল এবং পরবর্তীতে এই যুগের আগমন হওয়ার পরে কাপিং পদ্ধতি ছিল, এখনো আছে। এখনো যেটা কাপিং সেটা
মুসলিম চিকিৎসা ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন সময়ে সেটা সিঙ্গা বা এটা অন্য কোনো শব্দের অর্থ হতে পারে, অন্য কোনো ভাষা হতে আসতে পারে। এই কাপিং পদ্ধতি যেটা সিঙ্গা লাগানোর ফলে মানুষের অনেক রোগ মুক্তি হতে দেখা যায়। এবার আছি বৈজ্ঞানিক যুগ। বৈজ্ঞানিক যুগ আসেনি, তার আগে পা দিবে। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করার পরে যে পাণ্ডুলিপি বা যে সিদ্ধান্ত বা যেই আইনটা পাশ হবে শারীরিক চিকিৎসার ক্ষেত্রে, মানসিক চিকিৎসার ক্ষেত্রে, সেই যুগটি সম্পর্কে গবেষণা করতে চিকিৎসা বিজ্ঞানীদের সময় লেগেছে, অনেক দীর্ঘায়িত সময় লেগেছে। এরপর 1881 খ্রিস্টাব্দে হিপোক্রেটাস আসছে। হিপোক্রেটাস তিনি চিকিৎসা বিজ্ঞান এর মুখ উজ্জ্বল করেছেন অ্যানাটমি এবং ফিজিওলজি। অ্যানাটমি এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি আসছে মিশরীয় সভ্যতা, মিশরের চিকিৎসার সেই ফেরাউনের লাশ থেকে। সেই ফেরাউনের লাশ থেকে অ্যানাটমি কিভাবে আসলো মেডিকেল সেক্টরে? এখন অ্যানাটমি ফিজিওলজি ছাড়া চলে না। মেডিকেল সেক্টরে অ্যানাটমি ফিজিওলজি ছাড়া এখন চলে না। এই মেডিকেল সেক্টরে অ্যানাটমি ফিজিওলজি বুঝতে গেলে ফেরাউনের লাশ কোথায় কিভাবে আছে এইগুলা সমস্ত কিছু দেখলো, এবং দেখার পরে অনেক কিছু বিষয় বিশ্লেষণ করার পরে এই মমি সংরক্ষণ করে সম্পূর্ণরূপে প্রকাশ করলো যে অ্যানাটমি ফিজিওলজির রক্ত চলাচল কিভাবে মানুষ করতেছে, মানুষের শরীরে কিভাবে হার্ট চলাচল করতেছে, শিরা উপশিরা সমস্ত কিছু সম্পর্কে একটা পাণ্ডুলিপি লিপিবদ্ধ করলো, এবং যেই পাণ্ডুলিপি একটা এখন মেডিকেল সেক্টরে পড়ানো হয়। তো বৈজ্ঞানিক যুগে আসলো, আসার পরে এই সমস্ত কিছু আসলো। এই সমস্ত কিছু কিভাবে কি করতে হবে সমস্ত কিছু বৈজ্ঞানিক যুগে প্রকাশ হলো। বৈজ্ঞানিক যুগে প্রকাশ করার পরে এই 2000 খ্রিস্টপূর্ব পর্যন্ত আজতে এ পর্যন্ত আধুনিক যুগ এটাকে আমরা চিহ্নিত করতে পারি বা বিবেচিত করতে পারি। এই যুগে আসলো হিপোক্রেটাসের কথা অনুযায়ী হ্যানিম্যান সর্বপ্রথম হোমিওপ্যাথি আবিষ্কার করেন। আপনারা জানেন এই সিনকোনা নামক গাছের কারণে। এবং হ্যানিম্যান পরবর্তী রসায়ন শাস্ত্র সম্পর্কে বিশদভাবে জ্ঞান অর্জন করেন, এবং তার বন্ধুদেরকে, হ্যানিম্যানের বন্ধুদেরকে, এখানে একটা কথা বলে, হ্যানিম্যানের বন্ধুদেরকে এই সমস্ত গাছ সম্পর্কে সূত্র উপলব্ধি করতে বা এই সমস্ত চিকিৎসা জ্ঞান সম্পর্কে উপলব্ধি করতে হ্যানিম্যানের বন্ধুদেরকে 6 বছর ওষুধ পরীক্ষার কাজ করতে হয়েছিল। এবং ওষুধ পরীক্ষার কাজগুলো কিভাবে হচ্ছে, কোনটা দিয়ে কিভাবে প্রমাণিত হচ্ছে যে এটা এই রোগের ওষুধ, সেটা 6 বছর বিষয় বিশ্লেষণ করেন। এবং পরবর্তীতে 5ম সংস্করণ এবং 6ষ্ঠ সংস্করণ আসছিল, যেটা হোমিওপ্যাথির মূল আবিষ্কার। যে চিকিৎসা বিজ্ঞানের অনেক কথা আছে, এই অনেক কথাগুলো আধুনিক বিজ্ঞানে এখনো প্রকাশ পাচ্ছে। যতদিন দিন যাচ্ছে ততদিন মানুষ খুব আগ্রহ হচ্ছে এবং জানার উপলব্ধি আরো বৃদ্ধি পাচ্ছে যে চিকিৎসা বিজ্ঞান কিভাবে দিলে কি হচ্ছে এবং কেন কাজ করতেছে, সেই সমস্ত বিষয় সম্পর্কে অনেক বিষয় বিশ্লেষণ করার পরে আধুনিক বৈজ্ঞানিক যুগ উপলব্ধি করতে আমরা পেরেছি। তো এই চিকিৎসা বিজ্ঞানের যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত মহা মানুষগুলো আসছে, সেটি যে প্যাথি হোক, যে প্যাথিতে তিনি বা তেনারা মেডিসিনগুলো আবিষ্কার করেছেন এবং রোগের কারণগুলো আবিষ্কার করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যাদের ফলে এবং যে কারণের জন্য আমরা আধুনিক চিকিৎসা ব্যবস্থা উপলব্ধি করতে পেরেছি। এখানে একটি কথা বলে নেই, সেটা হচ্ছে যে ফেরাউনের লাশ যখন নীলনদে সংরক্ষণ করা হয়েছিল এবং পরবর্তীতে উঠানোর পরে সেই নীলনদের পানি সম্পর্কে আমি পরে বলবো। সেই নীলনদের পানি যে লবণাক্ত, সেটা আপনারা সবাই জানেন, এবং কেন লবণাক্ত এটাও আপনারা জানেন। এবং এই লবণাক্ত থাকার কারণে সেখান থেকে রসায়ন শাস্ত্র আসছে, এবং সেখান হতে রসায়ন শাস্ত্র আরো বৃদ্ধি হয়েছে। কিভাবে একটি ওষুধকে সিনকোনা যখন হোমিওপ্যাথিতে চায়না নামে পরিচিত, এই চায়নার রস বা এই সিনকোনার বাকলের রস কিভাবে সংরক্ষণ করা হয়েছে, এই সংরক্ষণ প্রসিডিউর আর এই সংরক্ষণ প্রসিডিউর সামান্য কিছু আলাদা। এই ওষুধটা সংরক্ষণ করতে হোমিওপ্যাথিতে হ্যানিম্যান সর্বপ্রথম আবিষ্কার করেছেন, এবং হ্যানিম্যানের সূত্র ধরে আজকে আমরা শুধু একটি নয়, এখানে 700 ওষুধ এবং 800 রোগের
সেই স্মৃতি ধরে, সেই সূত্র অনুযায়ী এখনো আমরা বিভিন্ন চিকিৎসা প্যাথিতে এই সমস্ত রোগের ওষুধ বা রোগ আলোচনা হয়ে থাকে। মেডিকেল সেক্টর হতে শুরু করে সব চিকিৎসা বিজ্ঞানের সেক্টরে এই সমস্ত ওষুধ সম্পর্কে বিষয়ভাবে আলোচনা করা হয়ে থাকে। আমার পরবর্তীতে আরো অন্য ভিডিওতে দেখা হবে। পরবর্তীতে আমি আরো ভালো ভিডিওটি করার চেষ্টা করব। ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন, এবং পরবর্তীতে যেন আপনাদের উৎসাহে আমি আরো ভিডিও তৈরি করতে পারি সেই সম্পর্কে আমি আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।